গার্মেন্ট সেক্টর নিয়ে একটা গ্রাউন্ড ওয়ার্ক হচ্ছে আমেরিকায়, মানে সেক্টর নিয়ে মানে হচ্ছে এই সেক্টরের ওপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার এক ধরনের গ্রাউন্ড ওয়ার্ক হচ্ছে। এটা ভয়ের ব্যাপার। আমি মানে টার্গেটেড স্যাংশন যেগুলো বাংলাদেশের বিভিন্ন মানুষের ওপরে হয়, আমাদের একটাই এখন পর্যন্ত ম্যাগনেটসকে একটা টার্গেটেড স্যাংশন হয়েছে, বা ভিসা পলিসিও কিছু কিছু ব্যক্তির ওপরে পড়েছে বা পড়বে আরও, এটার এক ধরনের ইমপ্লিকেশন আছে। সেটাকে আমরা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য খুব ক্ষতিকর কিছু বলে মনে করি না। কারণ হলো র্যাবের যে 6 জন স্যাংশনের শিকার হয়েছেন তাতে আমাদের কিছু আসে যায় না, বরং এই দেশের বহু মানুষের জীবন বেঁচেছে। একইভাবে ভিসা পলিসিতেও যদি কিছু সরকারের পুলিশ, কিছু আমলা, কিছু বিচারক যদি এর মধ্যে পড়েন, কিছু ব্যবসায়ী যদি এর মধ্যে পড়েন, কিছু রাজনীতিবিদ যদি পড়েন, আমাদের কিছু আসে যায় না। তাদের এটার ক্ষতি বরং দেশের জন্য তাদের যে বিভৎস অপরাধ আছে সেটার প্রতি এক ধরনের আমাদের আনন্দই দিতে পারে, দেয়। কিন্তু বাণিজ্য নিষেধাজ্ঞা বিশেষ করে গার্মেন্টের ওপরে যদি আসে, সেটা একটা ডিজাস্টার। এটা একটা ডিজাস্টার তৈরি করবে দেশের জন্য, এবং ধীরে ধীরে এই দেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এর পেছনে এই সরকার তো আছে, দেশি বিদেশি চক্রান্ত জড়িত হয়ে পড়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে। কারণ এই গার্মেন্টস সেক্টর, আমি এটা নিয়ে খুবই সেন্সিটিভ, এবং আমি আগেও কথা বলেছি, আবারও বলছি, আরও বলবো প্রয়োজন হলে, পরিস্থিতি আসলে। কিন্তু আমি বলে যেতে চাই, আমি পরের দিকে আসছি, যে আগে একদিন বলেছিলাম যে এটা কীভাবে আমাদের ইকোনমিকে শেষ করবে সেটা নিয়ে কথা বলবো। আজ সেটা নিয়ে কিছু কথা বলবো। তার আগে আজকের উপলক্ষটা হচ্ছে ওই যে বললাম একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি হচ্ছে আমাদের এই সেক্টরের উপরে কোনো ব্যবস্থা নেওয়ার মতো, সেই জিনিসটা দেখছি। আমেরিকার 8 জন কংগ্রেসম্যান একটা চিঠি লিখেছেন। কাদের কাছে লিখেছেন? আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশে যে ন্যায্য মজুরির দাবি সেটাকে সমর্থন জানানোর জন্য। ওই চিঠিতে তারা পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বাংলাদেশের সরকার ও পোশাক প্রস্তুতকারকদের ওপরে চাপ সৃষ্টির কথা বলেন। চিঠিতে বলা হয় যে ওয়েস্ট বোর্ড থেকে যে মজুরি দেওয়ার কথা বলা হচ্ছে সেটা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপর বলছে এর ফলে প্রতিক্রিয়া হয়েছে, বিক্ষোভ হয়েছে, পুলিশ প্রতিবাদকারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া জানিয়েছে। এতে কমপক্ষে 4 জন নিহত, অসংখ্য মানুষ আহত হয়েছেন। অন্যায়ভাবে গ্রেপ্তার, আটক এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে। তার মানে দে আর ভেরি মাচ ইনফর্মড। আমাদের এখানে জাস্ট একটা ন্যায্য বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কি করা হয়েছে, 4 জন মানুষকে খুন করা হয়েছে। তারপর বলা হচ্ছে প্রতিশোধ, সহিংসতা বা ভয়ভীতি ছাড়াই সংগঠিত ও শান্তিপূর্ণভাবে শ্রমিকদের প্রতিবাদ এবং দর কষাকষির অধিকারকে রক্ষার জন্য বলেছেন তারা। মানে বাইডেন যেটা চেয়েছে সেটার সাথে তারা একমত। তারা এই অবস্থায় তারা এএফের প্রতি, মানে ওই যে অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানায়। তারা বাংলাদেশের শ্রমিকদের উপরে পুলিশি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধের আহ্বান যাতে তারা জানায়। পাশাপাশি বাংলাদেশ সরকার ও পোশাক প্রস্তুতকারকদের উপরে চাপ প্রয়োগ করুন যাতে তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসে $208 বাস্তবায়ন করে। মজুরি প্রশ্নে একটা কথা, আমি মজুরি নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনাদেরকে জানিয়েছি। আমি আবারও একটু যোগ করতে চাই। 12,500 টাকা মানে হচ্ছে $110 কম বেশি। এখনও এটা আমাদের সাথে তুলনীয় দেশ ভারত বা কম্বোডিয়া। ভারত 170-75, ভিয়েতনামও তাই। কম্বোডিয়া আমাদের দ্বিগুণ, এখনও $200। সো এতদিন পর্যন্ত খেয়াল করে আমরা কোন জায়গায় ছিলাম আর আজকে কোন জায়গায় আসছি, তারপর আমরা কতটা পেছনে, এবং ওরা ওইগুলো দিয়ে দিব্যি ব্যবসা করছে। এবং প্রায়ই আমাদের যে গার্মেন্ট মালিকরা আছে তারা দক্ষতার প্রশ্ন তোলে। এটা একেবারে দক্ষতার প্রশ্ন না, কারণ আমরা ভারতের, ভিয়েতনামের বা কম্বোডিয়ার স্টার্টিং যে অদক্ষ শ্রমিকের বেতন তার সাথেই বাংলাদেশেরটা তুলনা করছি। আরও মানে ওই চিঠিতে মানে খুব কঠোর সব কথাবার্তা আছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক ও ইউনিয়ন নেতাদের উপরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের নির্দেশ দিতে আহ্বান জানানো হয়। শ্রমিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বন্ধ করতে সতর্ক করতে বলা হয়েছে চিঠিতে। শ্রমিকদের বরখাস্ত কালো তালিকাভুক্ত করা কিংবা শ্রমিক ও ইউনিয়ন নেতাদের হয়রানি অগ্রহণযোগ্য, এরকম সব কঠোর কথাবার্তার বলে এই চিঠিটা লেখা হয়েছে 8 জন কংগ্রেসম্যান। এই চিঠির প্রভাব কি, এই চিঠি আদতে গুরুত্বপূর্ণ কিনা সেটা আমরা শেষের দিকে আলোচনা করি। তার আগে যে কথাটা বলতে চাইছিলাম, ধরুন গার্মেন্টের সাথে আমরা কিভাবে জড়িত, আমাদের রাষ্ট্র কিভাবে জড়িত, আমাদের অর্থনীতি কিভাবে জড়িত, আমাদের জনগণের জীবনযাত্রা, জীবন মান কিভাবে জড়িত, সেই আলোচনাটা যদি একটু করি।
আমরা সহজে একটা জিনিস বলি সবসময়, সেটা হচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত। আমাদের 85% রপ্তানি গার্মেন্ট থেকে আসে। এটা একটা দিক গেল। গার্মেন্টের এই রপ্তানির মধ্যে অঙ্কে আমরা যাই দেখি না কেন, এর মধ্যে একটা বিরাট অংশ আমদানি হয়। সুতরাং ভ্যালু অ্যাড করা যদি আমরা হিসাব করি অনেক বেশি হবে না। আমি প্রায় বলি এই কথাটা, ভ্যালু অ্যাড করার হিসাবে মানে নেট যে রপ্তানিটার আয় আমাদের হয়, আমদানিটা বাদ দিয়ে রপ্তানিটা থেকে তাতে যে অঙ্ক দাঁড়ায়, তাতে আমি বিশ্বাস করি এটা আমরা সঠিক হিসাব পাই না আসলে। বিশ্বাস করি এটা, আমি গ্রোসারি যেটা দেখেছি সেটা অবশ্যই আমাদের রেমিট্যান্সের চাইতে কম, মানে ব্যাংকিং চ্যানেলের রেমিট্যান্সের চাইতে কম, শিওর। সুতরাং বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে রেমিট্যান্স, কিন্তু আমরা ওই মানুষগুলোর ক্ষেত্রে তারা সংগঠিত না, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাওয়া যে মানুষগুলো আছেন তারা আমাদের সমাজের খুব এলিটস মানুষ না, তাই তাদের পক্ষে এই ব্যাপারে গলা চড়িয়ে কথা বলা কঠিন। তুলনায় এই গার্মেন্ট মালিকরা বিজিএমইএ, বিকেএমইএ খুবই পাওয়ারফুল অর্গানাইজেশনস, তারা তাদের এই বয়ানগুলো সমাজে ক্রমাগত দিতে পারে, সে কারণে এটা নিয়ে কথা আছে। কিন্তু আমি শুধু বৈদেশিক মুদ্রার কথা বলছি না, গার্মেন্টের অন্য বিরাট প্রভাব আছে আমাদের দেশে। যেমন ধরি, এটা কর্মসংস্থান তৈরি করে, 40-45 লক্ষ কর্মী এটায় কাজ করেন, এবং এদের সাথে যদি আমরা কম বেশি 5 জন ডিপেন্ডেন্ট ধরি, 2 কোটি মানুষ সরাসরি এখানে চাকরি করা ক্ষেত্রে। এছাড়াও মালিক আছেন, ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, ব্যাকওয়ার্ড, মানে অনেক অ্যাক্সেসরিজ লাগে এখানে, এগুলো তৈরি করেন, এগুলো ইম্পোর্ট করেন, এগুলো হলো সরাসরি খাত। আমি সরাসরি খাতও বলছি না, আমরা আরেকটা জিনিস অনেকে মিস করি, সেটা হচ্ছে এরকম, এই যে 2 কোটি মানুষ কাজ করেন, তারা সমাজে বা বাজারে একটা চাহিদা তৈরি করে। একটা দেশের অর্থনীতি কীভাবে চলে, আমরা যে ধরনের মডেলের অর্থনীতিতে চলি, এই অর্থনীতির প্রধান কাজ হচ্ছে বাজারে চাহিদা তৈরি হওয়া। বাজারে যখন চাহিদা তৈরি হয় তখন বাজারে যোগানও চলে আসে। একটা ছোট ইন্টারেস্টিং উদাহরণ এরকম হতে পারে, যখন আমাদের মেয়েরা প্রথম গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করলো 80s-90s-এ, তখন ও তো মেয়ে, ও আগে অত আর্ন করেনি, এখন আর্ন করছে, গরিব মানুষ, কিন্তু তারপর ওর একটা শখ আছে, ওর কিছু টাকা বাঁচিয়ে হয়তো ও একটা সস্তা লিপস্টিক কিনতে চায়, ওর একটা সস্তা নেল পলিশ কিনতে চায়। এই যে তার একটা চাহিদা তৈরি হলো, এরপর বাংলাদেশে এই ধরনের সস্তা লিপস্টিক, নেল পলিশ বা অন্য কোনো কসমেটিক্সের একটা তৈরি করার ইন্ডাস্ট্রি তৈরি হলো, বাজার তৈরি হলো, সেটা বাজারজাত করা, এটা বিক্রি করা। খেয়াল করুন এই একটা পণ্যে কী পরিমাণ, এবং ওই ইন্ডাস্ট্রিগুলো, ওই ব্যবসাগুলোতে অনেক মানুষের কর্মসংস্থান আবার হলো কাদের কাছ থেকে, আসলে এই গার্মেন্ট শ্রমিকদের বাইং ক্যাপাসিটি বাড়ার কারণে। ওখানে আবার এমপ্লয়ি তৈরি হলো, ওই এমপ্লয়ি আবার বাইং ক্যাপাসিটি তৈরি হলো, উনি আবার সেটা নিয়ে বাজারে যাচ্ছেন। তাহলে আমরা খেয়াল করছি কি পরিমাণ কানেক্টেড ইন্ডাস্ট্রিজ আছে, কি পরিমাণ। এই কর্মীরা তাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু চিপস, একটু চকলেট কিনে দেয়, সেটার সাথে কি পরিমাণ ব্যবসা আবার জড়িত হয়ে পড়ে দেখেন, ওর প্রচুর ব্যবসা। উনি বাজার থেকে ব্রয়লার কেনেন, পাঙ্গাস মাছ কেনেন, ওদের পক্ষে গরুর মাংস কেনা সম্ভব না। এই যে প্রতিটা পণ্য উনি কিনছেন, প্রত্যেকটার সাথে এই যে আমাদের মাছে ধরলাম পাঙ্গাস মাছের একটা চেইনটা খেয়াল করেন, বাজারে পাঙ্গাস 2 কোটি মানুষের পাঙ্গাস মাছ খাওয়া যদি কমে যায়, তেলাপিয়া মাছ খাওয়া যদি কমে যায়, এর চেইন হিসাবে আপনি দেখবেন এই দেশে যারা মাছ চাষ করছেন তাদের মাছ উৎপাদন এত করে আর লাভ হচ্ছে না, ওনার এত মাছের চাহিদা নেই। 2 কোটি মানুষ, কিন্তু সংখ্যাটা বিরাট, 10%-এর বেশি মানুষ। ফলে আপনি খেয়াল করে দেখেন এভাবে চেইন ওখানে গিয়ে ঠেকে, এভাবে প্রতিটা কিছু, এর মধ্যে একটা সংখ্যক বেকার হয়ে যাওয়া, এর মধ্যে একটা সংখ্যকের বাইং ক্যাপাসিটি কমে যাওয়া অর্থনীতির উপরে কত বড় একটা প্রভাব ফেলে, ডিজাস্টার তৈরি করবে। আমি শুধুমাত্র বৈদেশিক মুদ্রা তো আছে, এই মুহূর্তে আমরা এইগুলো বুঝি, কারণ রিজার্ভ নিয়ে আমরা আলোচনা করতে করতে আমাদের এক ধরনের সচেতনতা, এক ধরনের ধারণা, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতি যে ভয়ঙ্করভাবে জড়িত আছে এই ইন্ডাস্ট্রির সাথে, সেটা আমরা অনেকে খেয়াল করি না। ফলে গার্মেন্টের উপর ওয়াইড স্প্রেড কোনো ব্যবস্থা যদি আমেরিকার দিক থেকে আসে, তাহলে সেটা আমাদের জাস্ট ডিজাস্টার করে ফেলবে যে কোনো বিবেচনা। আর একটা কথা আমরা বুঝি না অনেকে, সেটা হচ্ছে আমরা মনে করি আমাদের গায়ে লাগবে না, আমি তো ওর যে চেইন তার সাথে নাই। এটা একেবারেই ভুল কথা। আমরা প্রত্যেকে এই চেইনের সাথে কানেক্টেড, কোনো না কোনোভাবে কানেক্টেড, একেবারে নিশ্চিত। ওই গার্মেন্ট ওনারের তো সংকট, মানে তার তো ক্ষতি আছে, আমি তো ওই ক্ষতিগুলো নিয়ে আগে কথা বলেছি, জন্য আজকে এত বলছি না। উনি নিজে দেউলিয়া হবেন, ওনার সাথে ব্যাংক, মানে গার্মেন্টের পেছনে কত লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে,
ডেটা আমার কাছে নাই, হিসাব করলে একটা বিরাট ব্যাংক সেক্টর পড়ে যাবে, সেটা তো আছেই। কিন্তু ওই কর্মীদের সাথে যারা কানেক্টেড তারা অনেকে আপনার সাথে কানেক্টেড, শিওর কানেক্টেড। আপনি ডাক্তার, এই কর্মী আপনার কাছে তার অসুস্থতার জন্য আসতো, এখন সে অসুস্থতার জন্য আসবে না। এই রকমভাবে বহু বহু ব্যবসা, বহু জব সমস্যায় পড়ে যাবে। আপনি লয়ার, কোনো একটা কনসালটেশনের জন্য উনি না, ওনার সাথে রিলেটেড একজন আসতো আপনার কাছে, সে আসবে না কারণ তার ব্যবসা পড়ে গেছে। এভাবে আসলে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটার সাথে ডিরেক্টলি ইনভলভড, খুব ডিরেক্টলি ইনভলভ। ধরুন আমি আরও উদাহরণ দিই, আপনি চাকরি করেন একটা টেলিকম ইন্ডাস্ট্রিতে, এদের সবার ভোগ করার ক্ষমতা যখন কমতে থাকবে তখন দেখা যাবে তারা ফোনে অত কথা বলছেন না, তার ফোনে অত কথাবার্তা হচ্ছে না। ফলে দেখা যাবে যেই সার্ভিস প্রোভাইডার আছে টেলিকমের, তারা তাদের এত এমপ্লয়ি রাখবে না। আপনি একটা ভালো চাকরি করছেন কিন্তু আপনার চাকরিটা চলে যেতে পারে। হ্যাঁ, সত্যিই পারে। মন্দায় এই ঘটনাগুলোই ঘটে, আসলে এই ঘটনাগুলোই ঘটে। এরকমভাবে প্রত্যেকে আমরা আসলে এভাবে জড়িত আছি, এই ডিজাস্টারটা হতে যাচ্ছে। এবং একটার পর একটা ঘটনা, প্রথম ব্লিংকেন বললেন, আমাদের মনে থাকার কথা ক্লিয়ারলি, যেখানে বাংলাদেশ উল্লেখ ছিল, খুব খারাপভাবে উল্লেখ ছিল, বহুবার বলেছি। তারপরে একটা এলসির ইয়ের কথা আমরা জানলাম। আজ আবার 8 জন কংগ্রেসম্যান এরকম একটা চিঠি লিখেছে অ্যাসোসিয়েশনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা নিশ্চিত থাকতে পারি এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। সেটা হচ্ছে, এটা আসলে আপনি একটা প্রেক্ষাপট তৈরি করছেন। একটা দেশের বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি তৈরি হবে, তার আগে আসলে অনেকগুলো ঘটনা, এবং আমি চিঠিটা পড়লাম, অত্যন্ত কঠোর ভাষায় বাংলাদেশে যে অন্যায় এবং নিপীড়ন গার্মেন্ট কর্মীদের উপরে হচ্ছে সেগুলোর উল্লেখ আছে, ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, চাপ প্রয়োগ করার কথা বলা হচ্ছে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতি হতে পারে। এখন খুবই দুর্ভাগ্যজনক হলো এই ক্ষমতায় টিকে থাকার জন্য এই সেক্টর, আমি বারবার বলি যে এটা 40-45 বছরে তৈরি হওয়া একটা সেক্টর, অনেক পরিশ্রম সব মানুষের, আমরা খালি কর্মীদের না, মালিকদেরও ভীষণ বড় পরিশ্রম আছে, আত্মত্যাগ আছে, অকল্পনীয় সময় এটার পেছনে দেয়া আছে। তারপর এটা একটা জায়গায় দাঁড়িয়েছে। এবং সবচেয়ে বড় সংকটের জায়গা হলো, আপনার উপরে যখন স্যাংশন আসবে, আপনার কাছ থেকে যখন পণ্য কেউ নেবে না, হুবহু একই দামে বা একই মানের পণ্য আপনি সাথে সাথে হতে পারবেন না, কিন্তু খুব দ্রুতই অল্টারনেটিভ সোর্স তৈরি হয়ে যাবে। কম্বোডিয়া বসে আছে, আফ্রিকার দিকে ইথিওপিয়া বা অন্য কোনো দেশ আছে, ভারত হুবহু না করলেও ভারত দেখা যাবে তখন এই ধরনের পণ্যের জন্য তারা কিছু বেশি রেট নিয়ে হলেও করবে, কারণ ওদের তো মার্জিন অনেক বেশি, 100-200% মার্জিন, ও আরও 10-15-20% ভারতকে বেশি দিয়ে নতুন করে এগুলো করানোতে তার কোনো সমস্যা নাই। এভাবে যখন ইন্ডাস্ট্রিটা চলে যাবে, আমাদের এই এত বছরের ইনভেস্টমেন্ট সব, শুধু টাকার ইনভেস্টমেন্ট না, আমাদের শ্রম, সময়, সব ইনভেস্টমেন্ট কিন্তু আমরা আর ফিরে পাবো না। এই ঝুঁকির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এবং আমি জানি না আমাদের মালিকরা কি ভাবছেন, কি বুঝছেন, কিন্তু এই সরকার এই সব কিছুর বিনিময়ে, সব কিছু ধ্বংস করে ফেলার বিনিময়ে, এটা তো আসলে ইনফ্রাস্ট্রাকচার সিরিয়াতে যেমন ভেঙে ফেলা হয়েছে, সেটা না হলেও অর্থনীতিটাকে ধ্বংসস্তূপ বানিয়ে হলেও আপনি ক্ষমতায় থাকতে চাইছেন, একই ধরনের পরিস্থিতি।